মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি, ষড়যন্ত্রে ব্যস্ত মুক্তিযুদ্ধ বিরোধীরা। সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড ও ধর্মীয় গুরুদের ভাতা বিতরণ উদ্বোধন। যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি আমাদেরকে সেই রাজনীতি অব্যাহত রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি ৭১-এ তাদের ভূমিকা কি ছিল। জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন প্রধানমন্ত্রী। জেলেদের কৃষক কার্ড ও পরিচয়পত্র দেওয়ার ঘোষণা। জ্বালানি সংকট সমাধানের আশ্বাস। যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ চায় ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি করলেই প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব। নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের প্রার্থিতা বৈধ। ভোটের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন আবান্তর। বিদ্যমান সংবিধানে বাধা থাকলে সংসদেই সংশোধন চায় বিএনপি। বাড়েনি গ্যাস সরবরাহ। পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। জ্বালানি সংকট সমাধানে লাগবে ২ বছর বললেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরেই সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের আশ্বাস মুখ্য সচিবের। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সংকট দূর করতে চায় সরকার। বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করলেও ষড়যন্ত্রে ব্যস্ত মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাদের বিভ্রান্তির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মীয় গুরুদের ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করে বলেন, ফ্যাসিস্টের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করাই বিএনপি রাজনীতি। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা কর্মসূচি হাতে নিয়ে একদিনের সফরে কিশোরগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে জেলা স্টেডিয়ামে সরকার প্রধান। উষ্ণ অভ্যর্থনায় তারেক রহমানকে গ্রহণ করেন কিশোরগঞ্জবাসী। ১, ২, ৩ বিসমিল্লাহির রহমানির রহিম। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই নির্বাচনী ওয়াদা পূরণে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার। নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকার জনগণকে মিথ্যা আশ্বাস দিতে চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই বর্তমান সরকারের রাজনীতি। আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। যারা অতীতে জনগণকে বিভ্রান্ত করেছে তারা এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে।
এর আগে ফ্যামিলি কার্ড বিতরণ সহ মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের নেতাদের সম্মানী প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন নারী একটি ঘরের গৃহকর্ত্রী, আর সেই নারী যদি স্বাবলম্বী হয় তবে পরিবারে আসে সচ্ছলতা। আর সেই লক্ষ্যে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত মার্চে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল ফেজে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম কিশোরগঞ্জ থেকে উদ্বোধন করলেন সরকার প্রধান তারেক রহমান। তার লক্ষ্য, প্রতিটি পরিবারের মাঝে আগামী 5 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কিশোরগঞ্জ। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকার গঠনের 6 মাসের প্রাক্কালে একদম, এবং আজকে তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো পূরণ করতে কিশোরগঞ্জে গিয়েছেন, একটা অংশ পূরণ করতে। সেখানে তিনি কি করেছেন, কি ধরনের কার্যক্রম? আপনি জানেন যে ফ্যামিলি কার্ড মূল প্রধানতম নির্বাচনী ইশতেহার ছিল বিএনপির, এবং সেটি কিন্তু সারা দেশের মানুষের মধ্যে তখন আমরা সারা সেটি দেখেছি, এবং এটি নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যেখানে বিএনপি চেয়ারম্যান গিয়েছেন সেখানেই কিন্তু ফ্যামিলি কার্ডের কথা তিনি উল্লেখ করেছেন যে নারীদের স্বাবলম্বী করার জন্য তার সরকার, তার দল সরকার গঠন করতে পারে সেটা করবেন। এবং 6 মাসের মাথায় কিন্তু আমরা দেখেছি পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন সরকার প্রধান, এবং সরকারের লক্ষ্য যে এই অর্থ বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে কৃষক এই ফ্যামিলি কার্ড পৌঁছাবে, এবং আগামী 4 বছর অর্থাৎ এই পুরো 5 বছর মেয়াদের মধ্যেই 1,60,00,000 মানুষের কাছে সেটি পৌঁছাবে। সেখানে কিন্তু আজকে তিনি উদ্বোধন করেছেন, বক্তব্য রেখেছেন, এবং তিনি কিন্তু নানা বিষয়ে কথা বলেছেন। এটি বাস্তবায়নের জন্য জনগণের সহায়তা চেয়েছেন। তিনি বলেছেন তার সরকার জনগণের কল্যাণে কাজ করছে। যারা মুক্তিযুদ্ধ বিরোধী যারা রয়েছেন তারা এখনও ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছেন সেটি তিনি বলেছেন। একই সঙ্গে যারা বিভ্রান্ত করছে নানান ধরনের কথা বলে, বিশেষত জ্বালানি, বিদ্যুৎ সহ আরও নানান বিষয় নিয়ে তিনি উল্লেখ করেছেন যেটি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাজনৈতিক বিরোধী দলের দিকে তিনি ইঙ্গিত করেছেন, জামায়াতের দিকে ইঙ্গিত করেছেন যে তারা নানান ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে, সেটি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান, সরকার প্রধান। এবং একই সঙ্গে তিনি আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধন যেই মঞ্চে করেছেন সেখানে তিনি ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় যারা নেতা রয়েছেন তাদের জন্য ভাতা বিতরণ সেটিও কিন্তু আজকে উদ্বোধন করেছেন। অর্থাৎ বলা যায় যে 6 মাসের মাথায় এসে কিন্তু আসলে সরকার যেই সেবামূলক যে কার্যক্রমগুলো অর্থাৎ ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় নেতাদের যে কাজ সেটা আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে আজকে থেকে শুরু হলো। আপনি বললেন যে জামায়াতের ব্যাপারে তিনি ষড়যন্ত্রের কথা বলেছেন, এর বাইরে তিনি আরেকটি কথা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলেই কিছু দল সবসময় ষড়যন্ত্র করে। এখানে আসলে তিনি মূলত কি বলেছেন এবং আর কি কি বিষয় আলোচনা করেছেন? তিনি মূলত একই সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়কার সেটি তিনি ইতিহাস টেনেছেন, সেই সময় নানান ধরনের বাধা বিঘ্নতা সেটি কথা বলেছেন। একই সঙ্গে এই সময়ের কথা বলেছেন, অর্থাৎ একাধিক রাজনৈতিক দল যারা আসলে বিএনপির বাইরে থাকে বা বিএনপি সরকার আসলে যারা বিরোধী দল হিসেবে থাকে তারা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিএনপি যে জনকল্যাণমুখী কাজ করতে চায় সেটি বাধা দেয়, সেটি তিনি আসলে উল্লেখ করেছেন। অর্থাৎ সেই সময়কার আওয়ামী লীগ, এখনকার জামাত সবকিছু মিলেই আসলে সরকার প্রধান এই প্রধানমন্ত্রী আরও তো বেশ কিছু কর্মসূচি ছিল সেখানে, এগুলো কি? আজকে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড উদ্বোধন ছাড়াও আরও বেশ কিছু কর্মসূচিতে সরকার প্রধান অংশ নিয়েছেন, এবং সেখানে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেই প্রতিবেদনটি দেখব। ঢাকা থেকে সড়ক পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আনন্দের জোয়ারে ভাসেন গ্রামবাসী। সাধারণ মানুষের ভালোবাসার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। শুরুতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে। স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট আমলে অপরিকল্পিত কর্মকাণ্ডে বিদ্যুৎ জ্বালানির সংকট উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে, কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের
আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। পরে কটিয়াদীর চারিপাড়ায় সরকারি কার ফ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার, কিন্তু কিছু রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে তাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের প্রতি যে আস্থা জনগণের রয়েছে তা ধরে রেখে আগামীতে সরকারকে সহযোগিতার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশে অব্যবহৃত জলাশয়গুলোকে সংস্কার করে মাছ চাষের উপযোগী করার ঘোষণা দেন সরকার প্রধান। মৎস্যজীবীদের কৃষক কার্ড এবং জেলেদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় পাশে আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল তাৎক্ষণিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে কাছে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সরকার প্রধানও তাদের সাথে মিশে গিয়ে তাদের ভালোবাসা গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। পরে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন সরকার প্রধান। জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কিশোরগঞ্জ। আমরা দেখছিলাম এটি মূলত জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন উপলক্ষে সেই তার জায়গায় মানে তো আজকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শুরুতে। বেশ ব্যস্ত সময় পার করেছেন। বেশ কিছু কর্মসূচি ছিল, এটি দিনের শুরুর কর্মসূচির দিকে। একটু জানাবেন কর্মসূচিতে আর কি কি মৎস্যপোনা করেছেন? ব্রহ্মপুত্র নদে মৎস্যপোনা এটি তিনি অবতরণ করেন এবং এরপরেই কিন্তু আসলে এটি শুরু হয়। আমরা জানি যে মানে এই যে আজকে যে কর্মসূচিতে তিনি ছিলেন, শুরুতে তিনি একটি হ্যাচারি পরিদর্শন করেছেন, মাছের পোনা অবমুক্ত করেছেন এবং সেই মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি মূলত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে কিছু দল সেই অভিযোগ তিনি করেছেন, যেটা আপনি একটু আগেই বলছিলেন। একই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। জ্বালানি সংকটে জন্য আসলে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে লুটপাট সেটিকে দায়ী করেছেন। একই সঙ্গে তাদের যে সিদ্ধান্তহীনতা, বেশ কিছু সিদ্ধান্ত তারা ভুল নিয়েছেন, একটি দেশের উপরে তারা নির্ভরশীল ছিলেন, বেসরকারি খাতের উপরে ছেড়ে দিয়েছেন, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে তিনি বলছেন যে এখন যে অবস্থা এটি আসলে একেবারেই এর আগের যেই সিদ্ধান্তগুলো সেটির যেই আলটিমেট সমাধান বা আলটিমেট যে রেজাল্ট সেটি আসলে এখন বাংলাদেশ পাচ্ছে। এর থেকে অবতরণ করার জন্য, এর থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছুদিন সময় লাগবে, সমাধান হবে, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। অর্থাৎ এই যে মূলত যে বক্তব্য দুই জায়গাতেই কিন্তু আপনি জানেন যে এখন যে মূল সংকট, গ্যাস সংকট এবং জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সেটি নিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রী তার বক্তব্যের সাথে আজকে অর্থমন্ত্রীর একটি বক্তব্য কিন্তু মিলে যায়, যেখানে তিনি বলেছেন যে 6 মাস, 1 বছর না 2 বছরের মতো সময় লাগতে পারে। জি, সেটি আসলে যে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন, আজকেও কথা বলছেন, যেটি তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় বেশ কিছু সিদ্ধান্ত সেটির কারণে এই অবস্থা তৈরি হচ্ছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভুল সিদ্ধান্ত এবং দুর্নীতির খেসারত দিতে হচ্ছে, তেমন কথাও কিন্তু তিনি জি ওয়ালি, বলছেন। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনের যে কর্মসূচি সে বিষয়ে বিস্তারিত। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। সরকারের দেয়া নির্বাচন ইশতেহার বাস্তবায়নের পথে ভাগ্য বদলাতে শুরু করেছে কৃষকের। 2 কোটি কৃষক কার্ড দেওয়ার কার্যক্রমে নিবন্ধনের আওতায় এসেছেন 11,65,000 জন। এর মাধ্যমে সরকারের সার, বীজ ও স্বল্প সুদে ঋণ সুবিধা সরাসরি পৌঁছাবে চাষির হাতে। তবে রাজনৈতিক প্রভাব আর স্বজনপ্রীতিতে বাদ পড়ার শঙ্কায় অনেকে। সেই সঙ্গে ডিজিটাল ভূমি রেকর্ডের ঘাটতি বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাইফুল ইসলামের রিপোর্ট।
বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষি ও কৃষককে শক্তিশালী করতে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব পায় কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি, যা বহন করবে একজন কৃষকের সমন্বিত ডিজিটাল ও একটি ব্যাংকিং পরিচয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরকার গঠনের পর পহেলা বৈশাখ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের প্রাক পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে এই স্মার্ট সিস্টেমের অন্তর্ভুক্ত হয় 11 উপজেলার প্রায় 22,065 জন কৃষক। পার্টনার প্রকল্পের ডিপিপির তথ্য বলছে, দেশে কৃষকের সংখ্যা 2,27 লাখ। চলতি বছরের মধ্যে 47 লাখ কৃষককে কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, স্বল্প সুদে কৃষি ঋণ সহ কৃষকরা পাবেন নানা সুবিধা। রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিতে যেন প্রকৃত চাষিরা বাদ না পড়ে তা নিশ্চিতের দাবি তাদের। সার বীজ যদি পাই, সরকার যদি আমার সহযোগিতা করে, আমি যেভাবে পাই কার্ডটা ওই সহযোগিতা করতে পারি। সার পাইলে, বীজ পাইলে, আমার টাকা পাইলে আমার অনেক উপকার হয়। ওইটা দিলে ভালো হবে, কিন্তু ওইটাও তো আবার সিন্ডিকেটের মধ্যে পড়ে থাকে। দেখা গেছে কাঠ নিয়ে গেলে দিব না, তারপর এটা সরকার যদি ভালোভাবেই করে আমি মনে করি ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ইতোমধ্যে 11,65,000 জন কৃষক নিবন্ধনের আওতায় এসেছেন। তবে ডিজিটাল ভূমি রেকর্ড না থাকায় মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। আগামী ডিসেম্বরের মধ্যে সকল কৃষকের তথ্য কালেকশনের জন্য আসলে এখন যে প্রক্রিয়াটা আমরা করব, যে নীতিমালা যেটা, তার কার্যক্রম আমরা শুরু করেছি। গ্যাংস্টার যেটা করব সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওয়ার্কিং কমিটি কর্তৃক অনুমোদন হওয়ার পরে আসলে বলতে পারবো যে এটা কোন সিস্টেমের মধ্য দিয়ে আমরা আগাবো। এটা হয়তো আর 2-1 দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন। এই উদ্যোগ কৃষকের আয় 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি ভর্তুকি অপচয় কমাতে পারে 40%। এমন হিসেব দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কৃষককে কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ চেইন তৈরি ও মধ্যস্বত্বভোগী থামাতে সমান জোর দিতে হবে। যে কৃষক কার্ড প্রদান করা হলে সেটা উপকরণ সরবরাহ করা এবং কৃষকের কাছে পৌঁছে দেয়, এটা হয়তো সহজ হবে, কিন্তু দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে উপকরণ সহযোগিতা কৃষক পাচ্ছে কিনা। এখন উচিত হবে বিফোর ইট ইজ টু লেট, যেন এই পুরো প্রক্রিয়াতেই যথাযথভাবে এমনভাবে শুদ্ধতা নিশ্চিত করা হয়, যাতে করে এর মাধ্যমে এটাকে, এই যে ইতিবাচক একটা উদ্যোগ সরকারের, সেটিকে আবার নেতিবাচক একটা জায়গায় ঠেলে না দেওয়া হয়, কারণ বাংলাদেশের ট্র্যাক রেকর্ড এটা আছে। কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে আগাম জানা যাবে কোন এলাকায় কি পরিমাণ সার, বীজ বা সেচ সুবিধা প্রয়োজন। স্মার্ট কৃষক কার্ড শুধুমাত্র একটি সরকারের সাহায্যের মাধ্যম নয়, বরং এটি তৈরি করবে দায়বদ্ধতার নতুন কাঠামো। কাজ সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে তৈরি করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগেই শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সফর নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন নয়াদিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। তবে সফরের আগে দুই দেশের সম্পর্কের সংবেদনশীল কিছু ইস্যুর সমাধানকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যকে সফরের উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে নেতিবাচক হিসেবে দেখছে ঢাকা। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. However, this process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. অনুকূল পরিবেশ তৈরির অংশ হিসেবেই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিকে দ্রুত ফেরত পাঠানোর কথা দিল্লিকে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused figures of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty.
we are awaiting their response. প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরকে শুধু আনুষ্ঠানিক সফর হিসেবে দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের আগে পারস্পরিক আস্থা ও রাজনৈতিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থানও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। দেশটির আদালত যাচাই করবেন বাংলাদেশে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে তা ভারতীয় আইনেও অপরাধ হিসেবে সংজ্ঞায়িত হয় কিনা। অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টি সমাধানে পথ খোঁজা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। 2013 সালের দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। নির্বাচন ভবনে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইয়ের পর এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। নির্বাচনের আগে 70 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার হয় যাচাই বাছাই। নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি দুটি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। নির্বাচন ভবনে জোটের নেতাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। সংবিধানে 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। তাদের উপস্থিতিতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আগামী 20 তারিখ 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে অটোরিকশার দৌরাত্ম্য ও যানজট নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ। ট্রাফিকে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও চাঁদাবাজ নিয়ন্ত্রণের দাবি। দ্রুতই ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের। বাড়েনি গ্যাস সরবরাহ, পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। এদিকে গ্যাসের অভাবে ব্যবসা বন্ধের উপক্রম পাম্প মালিকদেরও। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। রাত পোহালেই শুরু হয় অপেক্ষা। কেউ আসেন ভোরে, কেউ আবার আগের রাতেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে যান পাম্পের সামনে। তবু মেলে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ক্লান্ত চালকদের কেউ কেউ রাত কাটিয়ে দিচ্ছেন নিজের গাড়ির সিটেই। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। মূল লাইনে চাপ নেই। দিনের পর দিন এই অনিশ্চয়তায় ভেঙে পড়েছে খেটে খাওয়া মানুষের রোজকার হিসাব। 3 ঘন্টা অপেক্ষা করে পাইছি, কালকে 6 ঘন্টা অপেক্ষা করে পাইছি। সকালবেলা একবার গ্যাস নিয়ে গেছি, 100 টাকার গ্যাস ঢুকছে, তো এখন আবার আসছি। আপনার গ্যাসের কোনো প্রেশার নাই। এখানে বসে আছি 5 ঘন্টা ধরে, আমার কোনো কাজ নাই, বিশ্রামের দরকার আছে। আমি এখানে 5 ঘন্টা সময় দিতেছি, মালিকের ডিউটি করতেছি 12 ঘন্টা, কত ঘন্টা? 17 ঘন্টা।
তাহলে আমরা কিভাবে চলবো? প্রত্যেকটা দিন 5 থেকে 6 ঘন্টা এরকম লাইনে থাকে, এরকম অপেক্ষা করতে হয়। আর কিছু কিছু পাম্পে বলে লাইনে গ্যাস নাই। বেশি সময় অপেক্ষা করতেছি না, মাত্র 3 ঘন্টা করছে, আর 2 ঘন্টা লাগবে, 5 ঘন্টা। তাহলে এই রোডেই থাকবো আর রোডেই চলবো, আমাদের আর ওই বাসায় যাওয়ার দরকার নাই, ডিউটিও দরকার নাই। শুধু চালক নন, এই সংকটের আরেক পিঠে দাঁড়িয়ে আছেন পাম্প মালিকরাও। সরবরাহ কমে যাওয়ায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ সব খরচ ঠিক থাকলেও আয় কমেছে কয়েক গুণ। কাজ বাজ রেখে আমাদের সামনে এদের ট্যাকেল দেওয়ার জন্য দাঁড়ায় থাকতেছে, আমাদের লোক আরও বাড়াইতে হয়েছে। আবার অনেকক্ষণ লাইনে দাঁড়ায় আছে, সারাক্ষণ দাঁড়ায় আছে, ভিতরে আর একটা ঢুকে গেছে, এটার সালিশি আবার করতে হচ্ছে। এই যে মানে সমস্যার শেষ নেই। জ্বালানি সংকটের এই চক্রে প্রতিদিন কেটে যাচ্ছে হাজারো মানুষের মূল্যবান সময়, ভেঙে পড়েছে জীবিকার হিসাব। দ্রুত সমাধান না এলে আগামী দিনগুলোতে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ গ্যাস সংকট 6 মাস বা 1 বছরে সমাধান করা সম্ভব নয়। সংকট কাটাতে অন্তত 2 বছর লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদ্যুৎ গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের বেশি সুদ হার, গ্যাস বিদ্যুৎ সংকট, রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তায় কমেছে বিদেশি বিনিয়োগ। সংকট কাটানো গেলে আগামী 5 বছরে $5 বিলিয়ন বিনিয়োগ আনা সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে আস্থার সংকট দূর করতে নীতি সংস্কার ও সরকারের সঙ্গে বেসরকারি খাতের ধারাবাহিক সংলাপে জোর দেন এমচাম সভাপতি। We see significant potential in advanced manufacturing, digital services, AI cloud and cybersecurity, healthcare, insurance, life sciences, renewable energies, financial services and other technology-driven sectors. এ সময় অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে সময় লাগবে অন্তত 2 বছর। অর্থনীতি এগিয়ে নিতে সংকট নিরসনে কাজ করছে সরকার। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. So we are struggling with the issue of power and gas. ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ডিরেগুলেশন বাস্তবায়ন, কর ব্যবস্থার সংস্কার, অনলাইন সেবা নিশ্চিত ও বন্দর কাস্টমসের জটিলতা কমানোর চেষ্টা চলছে বলেও জানান আমির খসরু। For the exporters who are willing to come other than ready-made garment sector, will all be given duty-free bonded license. Everybody will be given. Anybody is coming forward with any export product will be given bonded warehouse tax-free facilities. দেশের পুঁজিবাজার ভালো অবস্থানে যাচ্ছে। জেপি মর্গান ও গোল্ডম্যান সাকসের মতো বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী বলে জানান মন্ত্রী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবিলায় 4 দফা প্রস্তাব দিয়েছে জামায়াত। সংবাদ সম্মেলনে সন্ধ্যায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার। জ্বালানি সংকট মোকাবিলায় 3 মাস আগে বিরোধী দল 10 দফা প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, সেগুলো বাস্তবায়ন না করা দুঃখজনক। 17 বছরে মাঠের লড়াই নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মিয়া গোলাম পরোয়ার। মায়েরা সকালে রান্না করতে চায়, কারখানার চাকা চালাতে চায়, হাসপাতালের সেবা চায়, উৎপাদন চায়, রপ্তানি চায়, এগুলো চায়। ওইসব টাকা আর নেই। হাজার হাজার কোটি টাকা বাজেট পাস হয়ে গেছে, এখন খরচ করেন, কোথায় খরচ করবেন? এটা হচ্ছে, আমরা বুঝি তো, ব্যর্থ সরকারগুলো সবসময় দুর্ভোগের কথাটা চেপে নিজের গণবিচ্ছিন্নতাকে বাঁচানোর জন্য এক একটা নন ইস্যুকে সামনে এনে বিরোধী দলের উপর সব চাপ। অটোরিকশার দৌরাত্ম্য ও রাজধানীর যানজট নিয়ে ক্ষোভ জানালেন ব্যবসায়ীরা। ডিএসসিসি ও ডিসিসিআই এর মতবিনিময় সভায় যানজট নিরসনে টার্মিনাল স্থানান্তর, ট্রাফিক ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, চাঁদাবাজ, হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি ওঠে। ডিএসসিসি প্রশাসক বলেন, কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না, দ্রুতই নিয়ন্ত্রণে আনা হবে অটোরিকশা ও হকারের দৌরাত্ম্য। যানজটে নাকাল নগরবাসী।
ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। তাদের মতে বাণিজ্যিক সব ধরনের নিরাপত্তার ভিত্তি ভেঙে পড়েছে এই শহরে, যার অন্যতম কারণ হয়ে উঠেছে অটোরিকশার দৌরাত্ম্য আর অপচয় হওয়া কর্মঘণ্টা। যে রিক্সাগুলো যে ট্যাক্সলা চলছে, একটা রিক্সা 4 জন 5 জন 6 জনও তারা দেখি তারা বহন করে নিয়ে যায় একটা রিক্সার মধ্যে। ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটির যৌথ উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় যানজট নিরসনে বাস টার্মিনাল সরিয়ে নেওয়া সহ ট্রাফিক সিস্টেমে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো ছাড়াও কর হারের যৌক্তিকতা, চাঁদাবাজি ও বাণিজ্যিক সেবা নিয়ে অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। মেশিনারিজগুলো ইউজ করে আমাদের যে ইলেকট্রিসিটির যে সার্ভিস তার, এই সার্ভিস তারগুলি কিন্তু ইদানিং চুরি হচ্ছে। আলোচনায় আসে বাণিজ্যিক পরিষেবা বৃদ্ধির আশ্বাসও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমরা এআই ক্যামেরা যখন স্থাপন করেছি, ভালো একটা ফলাফল পাচ্ছি। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ঢাকায় শৃঙ্খলা ফিরে আসলে চাঙ্গা হবে অর্থনীতি। ফলে জ্বালানি সমস্যা সমাধান সহ হকার নিয়ন্ত্রণ ও অটোরিকশা শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে মূল কার্যক্রম বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। অলরেডি রেজিস্ট্রেশনের আওতায় তাদেরকে আনতেছি আমরা। রেজিস্ট্রেশন এই রিক্সা যারা চালাচ্ছে, এইটা আমরা বলেছি যত কিছু হোক, আর আজকে ঢাকা শহরে আসলেন, কালকে আপনি রিক্সা নিয়ে নেমে যাবেন বা একটা ভ্যান নিয়ে হকারগিরি করবেন, এটা হবে না। সড়কে একমুখী চলাচলের মাধ্যমে পরিবহন ও যাতায়াত সহজ করা, বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা দূর করার উপরও জোর দেন বক্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ দখলে নিতে পারবে না ট্রাম্প, প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরানি। সাফ জবাব তেহরানের। আগ্রাসনের জন্য ক্ষমা চাইবে না মার্কিন প্রেসিডেন্ট। এবার বাণিজ্যের সংবাদ। স্টার্টআপ খাতে বিনিয়োগ বাড়াতে 400 কোটি টাকার ফান্ড অফ ফান্ডস চালু করেছে সরকার। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শীর্ষ স্টার্টআপ হাবে পরিণত করতে উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো অর্থায়ন করবে না সরকার। নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। সরকারি তথ্য অনুযায়ী গত এক দশকে বাংলাদেশি স্টার্টআপ খাতে বিনিয়োগ এসেছে 120 কোটি মার্কিন ডলার, যার মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের অংশ ছিল মাত্র 7%। এ অবস্থায় বিনিয়োগ বাড়িয়ে স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চলতি অর্থ বছরের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে 400 কোটি টাকা নিয়ে রোববার চালু হলো বাংলাদেশ ফান্ড অফ ফান্ডস। টেলিযোগাযোগ মন্ত্রীর আশা, সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ স্টার্টআপ হাবে পরিণত হবে বাংলাদেশ। নতুন নতুন সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে না সরকার। সরকারি হিসেবে জুন পর্যন্ত 36টি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপে প্রায় 109 কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপ বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। চলতি অর্থবছরই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পে স্কেল দেয়ায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হলেও 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানো এবং জ্বালানি সমস্যার সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। চলতি অর্থবছরের শুরুতেই তা বাস্তবায়নের কথা থাকলেও নানা কারণে আটকে যায়। ফলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্মতি পেলে শিগগিরই এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে, যেখানে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন হবে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করে না।
যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংকট সমাধানে রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া থেকে জ্বালানি কেনার চেষ্টা করছে সরকার। বহুমুখী সাপ্লাই চেইন আমরা সৃষ্টি করছি। আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলেও জানান মুখ্য সচিব। আমরা কর্মসংস্থান করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার সংস্কৃতির সময়। মাত্র 100 টাকার টিকিটে সিনেমা দেখার সুযোগ। শিল্পকলা একাডেমিতে প্রথমবার আয়োজন করা হয় দশমীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী। এতে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ইতিবাচক সাড়া মিলেছে। সালাউদ্দিন তারেকের ক্যামেরায় আইরিন আয়াতের প্রতিবেদন। ভাই, বিল তো অনেক বাকি, কিছু বিল দিলে ভালো হতো। আমি কি হল ছেড়ে দিয়ে চলে যেতেছি? শুধু সিনেমা প্রদর্শন নয়, দর্শক আর চলচ্চিত্রের মধ্যে তৈরি হয়েছে সরাসরি এক সংযোগ। 100 টাকার টিকিটে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ যেমন দর্শকদের কাছে এনেছে স্বস্তি, তেমনি নতুন করে ফিরিয়ে দিয়েছে প্রেক্ষাগৃহের আবহ। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সিনেমা বানান, তিনি খরচ করেন, তিনি পরিশ্রম দেন, তার ক্রিয়েটিভিটি এখানে ইনভেস্ট করেন, সবকিছু তার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলি আমরা। সুতরাং আমরা দর্শনীর বিনিময়েই আসলে সিনেমা দেখতে চাইব। আপনারা সিনেমা দেখুন, সবাইকে দেখতে আসতে বলুন। সিনেমা নিয়ে আমরা একটা কম্প্রিহেনসিভ প্ল্যানও করছি। প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে দেখানো হয় দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল, পাঁচতুল ও রৈদ। কম টিকিট মূল্যে সিনেমা দেখার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দর্শক ও সিনেমা প্রেমীরা। মুভিগুলো আসলে সব জায়গায় প্রদর্শনী বা ওইভাবে বড় স্কেলে হয় না। যদি এই ধরনের আয়োজন মাসে একবার বা দুইবার করা হয়, তাতে আমার মনে হয় যে দর্শক সমাগমও হবে। স্টুডেন্ট যারা কিনতে পারে না, দেখতে পারে না, তারা যদি দেখে তাহলে তারা বুঝবে যে মুভিগুলো কিরকম। অনেক কম প্রাইসে দেখতে পাচ্ছেন এবং ভেরি গুড কোয়ালিটি, আই এম প্রিটি শিওর ইনসাইড। সো যদি সেরকম হয়ে থাকে তাহলে কেন না সেটা আমি ডেফিনেটলি এনকারেজ করবো যে এরকম আরও হওয়া উচিত। ওটিটি কিংবা মোবাইলের ছোট পর্দায় সিনেমা দেখার অভ্যাস বাড়লেও প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখার আনন্দ আলাদা। তাই নিয়মিত এমন আয়োজন হলে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। ডারউইনে লাল সবুজরা অজিদের হারিয়েছে একদিন হাতে রেখেই। এই টেস্টের পুরো 11 সেশনেই দাপট দেখিয়েছে সফররতরা। মিরাজের 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে অজিরা 284 রানে অল আউট হলে 57 রানের টার্গেট পায় শান্তরা। 1 উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। যে মাটিতে খেলতে আসাই ছিল স্বপ্নপূরণ, যেখানে বারবার পড়তে হয়েছিল কঠিন পরীক্ষায়, সেখানেই টাইগাররা লিখল অমরত্বের ইতিহাস। তৃতীয় দিনের শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল ডারউইন টেস্টের ভাগ্য। চতুর্থ দিনটা ছিল আনুষ্ঠানিকতার। থিতু হয়ে যাওয়া ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধের আভাস দেন, তবে সকালের সেশনটা দারুণভাবে কাজে লাগান টাইগার অধিনায়ক। টেলেন্ডারদের নিয়ে লড়াই করে যান ক্যামেরুন। স্ট্রাইক নিজের কাছে রেখে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। কিছুটা গলার কাটাও হয়ে উঠেছিলেন এই ব্যাটার। লিড নিয়ে যান 50 ঊর্ধ্ব। বোলিংয়ে চেঞ্জ আনেন শান্ত। হাসান মাহমুদ এসে আরও একবার নেন গুরুত্বপূর্ণ উইকেট, স্বীকার করেন সেঞ্চুরিয়ান ক্যামেরুনকে। আগের দিন ব্যাট হাতে দলের ভরসা হয়েছেন, এদিন বল হাতে। শেষ উইকেটের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। নাথান লায়নকে আউট করে 284 রানে অসিদের অল আউট করে বাংলাদেশ। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। জবাব দিতে নেমে তানজিদ তামিম আর সাদমান ইসলাম মিলে শেষ করতে পারেননি। নতুন বলে হাজিলউডকে উইকেট দিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান। এরপর মমিনুল আর সাদমান মিলে কাল ক্ষেপণ করেননি। হেসে খেলে ওই 57 রানটা তুলে নেন। ঐতিহাসিক জয়ের আনন্দে মাতে টিম টাইগার্স। হাসান মাহমুদের অগ্নিঝরা বোলিং আর তানজিদ তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্স। ডারউইনে বাংলাদেশ শুধু একটি টেস্ট ম্যাচ জিতেনি, জিতেছে
টেস্ট ক্রিকেটে নিজেদের আত্মবিশ্বাস জানান দিয়েছে বিশ্ব ক্রিকেটকে সাদা পোশাকের সামর্থ্য, একই সঙ্গে ঘুরিয়ে দিয়েছে অজিদের দম্ভ। মারানা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের যাত্রাপথেই ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানান তিনি। এ সময় ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ নেন সরকার প্রধান। বাংলাদেশের সাধারণ মানুষ ক্রিকেটারদের বরণ করে নেওয়ার অপেক্ষায় আছে বলেও জানান তিনি। অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? এখানে ভালো গরম। কি বাংলাদেশের মতন, দেশের মতন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গুড গুড, ঠিক আছে। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। Again, congratulations. সবাই এভরিথিং ওকে? আচ্ছা, হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ দেখলাম নিউজে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসসালামাইকুম, ঠিক আছে ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। শরীর ভালো? বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া। ঠিক আছে, ওকে। আসলে ইনশাআল্লাহ দেখা হবে। এগেইন কংগ্রাচুলেশন, অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জনকল্যাণে কাজ করছে বিএনপি, ষড়যন্ত্রে ব্যস্ত মুক্তিযুদ্ধ বিরোধীরা। সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ড ও ধর্মীয় গুরুদের ভাতা বিতরণ উদ্বোধন। দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ চায় ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি করলেই প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব। নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের প্রার্থিতা বৈধ। ভোটের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন আবান্তর। বিদ্যমান সংবিধানে বাধা থাকলে সংসদেই সংশোধন চায় বিএনপি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।